ইরা হেসে মোবাইল দিয়ে দেয়। অহনা যেন হাঁফ ছেড়ে বাসে। ক্লাসে ঢুকে সবাই মিলে। অহনা লক্ষ্য করলো পাশের রুমে কিছু অঘটন ঘটছে। অহনা ওদেরকে বসতে বলে সেখানে চলে যায়। দেখলো কলেজের ভিতরে ছেলেটা জুনিয়র একটা মেয়েকে রেগ দিল। অহনা ছিল সিনিয়র। ছেলেটা তার ক্লাসমেট। বলা হয়েছিল ছেলেটাকে কিস করতে হবে। গ্রাম থেকে আসা মেয়েটি রাজি হলো না বলে সবগুলো ছেলে তাকে ঘিরে ধরলো। কথা একটাই, যে কোনো একজনকে কিস না করলে তারা সবাই মেয়েটাকে কিস করবে। এমন উদ্ভট নিয়ম দেখে অহনা আর স্থির থাকতে পারল না, এগিয়ে গেল। অহনাকে দেখেই অনিত বলল, এখানে ছোটদের র্যাগ দেওয়া হচ্ছে, তুমি তোমার ক্লাসে যাও। অহনা রেগে যায়, বলল, এটা র্যাগ না, মেয়েটাকে অসম্মান করা হচ্ছে। ওদের যেতে দাও, না হয় আমি তোমাদের এমন হাল করব যে কাউকে দেখাতে পারবে না। কি করবে তুমি? হ্যাঁ, এটা আমাদের কলেজ, আমরা যা ইচ্ছে করব। তোমাদের মেয়েদের এত জোর আসে কোথা থেকে? তোমরা শুধু আমাদের কথায় উঠবে আর বসবে, এছাড়া কিছু নয়। অনার রাগে ছেলেটিকে থাপ্পড় দিতে যায়। থাপ্পড় দেওয়ার আগে সে হাতটা ধরে মুচড়ে পেছনের দিকে বরাবর নিয়ে যায়। এই কচি হাত কাউকে চড় মারার জন্য নয়, তাকে আদর করার জন্য। অনার শরীর রাগে ফুঁসে ওঠে। ছেলেটির অন্ডকোষ বরাবর লাথি দেয়। মুহূর্তে সে মাটিতে লুটিয়ে পড়ে। বন্ধুর এমন অবস্থা থেকে আর কয়েকজন এগিয়ে আসে। অহনা দুহাতে দুটোই গলায় ধরে আছাড় মারে। এতেই সবাই ভয় পেয়ে যায়। ভয়ে বেরিয়ে যায় সবাই। অনিত বের হওয়ার সময় বলে যায়, দেখে নেব তোকে, তোর তেজ বের করব। অহনা মেয়েটিকে তার ক্লাসে পাঠিয়ে দেয়। নিজের হাতের দিকে তাকিয়ে দেখে হাতটা তো নরম লাগছে, কিন্তু একটু আগে কেমন শক্তিশালী ছিল। হাত দুটো টান টান শক্ত ছিল। এখন তো ফুলকে টোকা দিলেও ব্যথা পাবে না। অহনা ক্লাসে বসেছিল। হঠাৎ মনে হলো কেউ তার পাশেই বসে আছে, তার শরীরের ঘ্রাণ নিচ্ছে। অহনা সরে বসে। আবারও মনে হয় কেউ তার কাছে, খুব কাছে। অহনা প্রশ্ন করে, তুমি কি আমার পাশে? উত্তর আসে না। শিক্ষক দেখলো অহনা অমনোযোগী, তাকে দাঁড়াতে বলে। অহনা কাচুমাচু হয়ে দাঁড়ায়। শিক্ষক প্রশ্ন করে, একা একা কার সাথে কথা বলছো? অহনা আমতা আমতা করে বলল, না স্যার, আমি কারোর সাথে কথা বলিনি। আমি স্পষ্ট দেখলাম, ক্লাসে মনোযোগ দাও, আর না হয় বেরিয়ে যাও। সরি স্যার, আর ভুল হবে না। সিট ডাউন। অহনা বসেই ছায়া মানবকে উদ্দেশ্য করে বলে, তোমার জন্যই এসব হলো। আমি জানি তুমি এখানেই আমার পাশেই আছো। কথা বলতে পারো না, নাকি ব্রাশ করনি? অহনার কথায় ছায়া মানবটিও কেমন শব্দ করে হেসে ওঠে। তবে সেটা অহনা ছাড়া আর কেউ শুনতে পায়নি। ছায়াটি জানালার কাছে চলে যায়। অহনা জানালার দিকে তাকিয়ে হাসে। আবারও শিক্ষকের নজরে পড়ে যায়। শিক্ষক ঝাঁঝালো বাক্যে বলে, এক্ষুনি বেরিয়ে যাও বলছি। স্যার, আমি আসলে, বেরিয়ে যাও। অহনা বেরিয়ে যায় ক্লাস থেকে। বেরোতেই ছায়া মানবটি তার পাশে এসে দাঁড়ায়। পিনপতন নীরবতা। অহনা রেগে আছে। মুখ ফুলে তপ্ত নিঃশ্বাস ছাড়ে। তোমার যোগ্যতা নেই আমার পাশে দাঁড়ানো। অপরিচিত কেউ আমার পাশে দাঁড়িয়ে থাকুক, সেটা আমি চাই না। ছায়া মানবটি চোখ তুলে তাকায় অহনার দিকে। তুমি নিজেই ভুলে গেলে আমি অপরিচিত কি করে হই? অহনা ভালো করে দৃষ্টিপাত করে। কোনোভাবেই মনে পড়ছে না। কিন্তু আমি তোমাকে চিনি না, কে তুমি? অহনা আবারও জিজ্ঞেস করে, বলো কে তুমি? অহনা আগ্রহ নিয়ে তাকায় ছায়া মানবের দিকে। সেও পূর্ণ দৃষ্টি দেয়। আমি মাহাতিম। কিন্তু অহনা উৎসুক হয়ে তাকায়, কিন্তু কি? আর মাহাতিম নামটা আমার খুব চেনা মনে হচ্ছে। মনে পড়ছে না তাও। আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? দেখা নয়, আমাদের মনের মেদ ছিল। আমি তোমার কথা বুঝতে পারছি না। তুমি বলো তো, আজ থেকে 2 মাস বা 3 মাস আগে তোমার সাথে কি ঘটেছিল? আমি জানি না, মনে নেই। 5 মাস বা 6 মাস আগে কি ঘটেছিল? অহনা ভাবে। কি তার ভাব শূন্য। আগামী কিছু মাসের কোনো কথাই তার মনে নেই। মনে পড়ছে না 1 মাস আগে কি হয়েছিল। আমার মনে পড়ছে না কিছু, কারণ কোনো ঘটনাই তোমার মনে নেই। তুমি ক্লাস শেষে সবাই বের হচ্ছিল, তাই মাহাতিম কথা বন্ধ করে দেয়। উদয় হয়ে যায় কোথাও। অহনা বাড়ি যায়। একটা ভাড়া বাড়িতে থাকে। মালিক একজন মহিলা। খুব খিটখিটে মেজাজের তিনি। একদম অনিয়ম পছন্দ করে না। হ্যারি কল করে অহনাকে, কই গেলি তুই? পার্টি অ্যারেঞ্জ করেছি, আসবি কখন? সরি ব্রো, আমার মনে ছিল না। ক্লাস শেষে বেরিয়ে পড়েছি। শরীরটা ভালো নেই, আমি ঘুমাবো। তোর ঘুমের এখন আসবি তুই? এত কিছু জানতে চাই না। আচ্ছা, আসছি। 10 মিনিট লাগবে। অহনা নিজেকে জোর করে ঠেলতে ঠেলতে পুনরায় কলেজে নিয়ে যায়। সেখানে কাউকে দেখতে পেল না, তাই কল করে হ্যারিকে। হ্যারি বললে তাদের বাড়িতে আসতে। অহনা রেগে যায়। একটু আগে কলেজে আসতে বললি, এখন তোর বাড়ি যাব কেন?
আমি কি ঘাটি টানার বলদ পেয়েছিস নাকি? উফ, রাগ করিস না, তোর কি মাথা খারাপ নাকি? পার্টি বাড়িতে না করে কি কলেজের অফিস রুমে করবো নাকি? আচ্ছা, আসছি। কথা বাড়াবি না আর। অহনা কলটা রাখতেই তার বাড়ি থেকে কল আসে। অহনার বাবা কল করেছে। কাঁদছেন তিনি। মা, তুই কেমন আছিস? আমি ভালো বাবা, তুমি কেমন আছো? গলাটা এমন শোনাচ্ছে কেন? অহনার বাবা রোস্তম আলী ঝরঝর করে কেঁদে ওঠে। তোর মা আর আমাদের মাঝে নেই রে। অহনা হাতকে ওঠে। কি বলছো বাবা? তুমি মায়ের কাছে ফোন দাও। আমি আমি কথা বলবো। রোস্তম নিজেকে সামলে নেয়। হ্যাঁ রে মা, সোমা আমাকে ছেড়ে চলে গেছে। তুই তাড়াতাড়ি তোর মাকে দেখতে আয়। তোকে শেষবারের মতো দেখতে চেয়েছিল, পারেনি। তুই তাকে শেষ দেখে যা। বাবা, তুমি কাঁদবে না, আমি আসছি এখনই। অহনার মনটা যেন মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে গেল। মা তাকে দেখতে চেয়েছিল, শেষ দেখা আর দেখতে পেল না। ছুটে যায় মায়ের কাছে, গ্রামের বাড়িতে। হ্যারি কল করতে থাকে বারবার। লোকেশন টেক ট্র্যাক করতে জানতে পারে সে আসছে না, অন্য কোথাও যাচ্ছে। অহনা বেলা 1টার সময় বাড়ি পৌঁছায়। মাকে খাটিয়ে রে দেখে অঝরে কেঁদে ওঠে। পাগলের মতো আচরণ করে সে। মাকে সে কিছুতেই নিয়ে যেতে দেবে না। জড়িয়ে ধরে অঝরে কান্না করে। রোস্তম তাকে টেনে এক বুকে জড়িয়ে নেয়। দাফন করা হয় অহনার মাকে। অহনা দক্ষিণ জানালার পাশে মুখ করে বসে আছে। টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। অহনার মনে হলো মা তাকে বলেছিল বৃষ্টির সময় যদি আল্লাহর কাছে কিছু চাওয়া হয় তাহলে সেটা পাওয়া যায়। অহনা কেঁদে কেঁদে মাকে ফেরত চাইল। রোস্তম মায়ের এমন অবস্থা দেখে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সারাদিন কিচ্ছু খায়নি অহনা। রোস্তম কিছু খাবার নিয়ে অহনার কাছে নিয়ে আসে। অহনা দক্ষিণের দুয়ারে তাকিয়ে আছে, কিছুই মুখে রুচ্ছে না। এক মনে তাকিয়ে থেকে একসময় আন্দাজ করে তার পাশে কেউ বসে আছে। অহনা খাবারের থালা হাতে নিয়ে বলল, বাবা তুমি এখন বিশ্রাম নাও, আমি খেয়ে নেব। রোস্তম চলে যায়। অহনা পাশে না ফিরেই বলল, ভাবিনি এখানেও আসবে। আমার যে আসতেই হতো। কেন তুমি এখানে? আমার বাড়িতে আমি এসেছি, তোমার কাজ কি? মাহাতিম কিছু বলে না। সেও দক্ষিণে তাকিয়ে থাকে। অহনা বলল, উত্তর নেই। মাহাতিম সরে যায় অহনার থেকে। সে উত্তর দিতে চায় না, গলায় বিঁধে তার। বিকেল হতেই অহনা ঘুম থেকে জেগে ওঠে। সন্ধ্যা হবে হবে প্রায়। গ্রামের নাম ইলাসপুর। গ্রামের পাশেই একটি নদী। অহনা সন্ধ্যা উপভোগ করতে নদীর পাড়ে যায়। মিষ্টি বাতাসে গা এলিয়ে দেয়। পেছন থেকে কারো চিৎকার শুনে অস্বাভাবিকভাবে ভয় পেয়ে যায়। দেখলো সাদা থান পরা একটি মেয়ে তার দিকেই এগিয়ে আসছে। অহনা ভাবলো এটা তার চোখের ভ্রম, কিন্তু একদম কাছে চলে আসায় বিশ্বাস করলো এটা জলজান্ত একটা মানুষ। মেয়েটির বয়স 15 কি 16 হবে। হ্যাঁ, তার শরীরে ক্ষতের চিহ্ন। কেউ তাকে খুব মেরেছে। মেহেরটি অহনাকে বলল, বোন আমাকে বাঁচাও, ওরা খুব নিষ্ঠুর, আমাকে মেরে ফেলবে। অহনা অভয় দেয়, কেঁদো না তুমি, কেউ কিচ্ছু করবে না, আমি আছি। ওরা ভয়ঙ্কর, আমাকে লুকিয়ে ফেলো বোন, আমাকে লুকিয়ে ফেলো। ভয় পেও না, তুমি আমার সাথে আমার বাড়িতে চলো। অহনা মেয়েটিকে নিয়ে নিজের ঘরে যায়। রুস্তম জিজ্ঞেস করলে বান্ধবী বলে পরিচয় দেয়। অহনা মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি বোন? মেয়েটি ঢক 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 করে গ্লাসের সব পানি সবার করলো, ময়না। আমার নাম ময়না, বাবা আদর করে মনি ডাকতো। ও, তোমার বাবা কোথায়? বাবা বাবার বাড়িতে। তোমার কি আর কেউ নেই? ময়না কেঁদে ওঠে। আমার কোনো কালেই আপন কেউ ছিল না, আজ একদম নেই, আরো নিঃস্ব আমি। তোমার কি হয়েছিল, খুলে বলো আমাকে। আমার খুব ক্ষুধা লেগেছে আপা, আমাকে কিছু খেতে দেবে? অহনা লজ্জিত হয়। মেয়েটাকে সে হাজারটা প্রশ্ন করেছে, কিন্তু তার যে ক্ষুধা লেগেছে কিনা একবারও জিজ্ঞেস করেনি। তুমি বসো, ভয় পেও না, আমি এখনই যাব আর খাবার নিয়ে আসবো। অহনা রান্নাঘরে যায়। পাতিলের ঢাকনা উঠিয়ে দেখলো খাবার স্বল্প। সেটাই বেড়ে নিয়ে আসে অহনা। ময়না গপগপ করে খেতে থাকে। মনে হলো অনেক দিনের অনাহারী সে। অহনা ময়নার খাওয়া দেখে মন ভরে। খাওয়া শেষে অহনা তাকে বলল, এখন তোমার বিশ্রাম নেওয়া দরকার বোন, তুমি বরং কিছুক্ষণ গা এলিয়ে নাও, ততক্ষণে আমি ভাত রেঁধে আসি। আচ্ছা আপা। আপা শব্দটা অহনার হৃদয়ে গিয়ে লাগে। কত মায়া জড়ানো কণ্ঠে ময়না তাকে আপা ডাকলো। অহনা ময়নার মাথায় হাত বুলিয়ে দিয়ে রান্না করে যায়।
রান্নাঘরে কিছুই তার মাথায় ঢুকছে না। অহনার মা কখনো মেয়েকে দিয়ে কাজ করাতেন না। ছোট থেকেই কষ্ট করে শহরে পড়াশোনা করাচ্ছে, ছুটিতে এলেও তাকে আদর ও যত্নে রাখতো। কখনো তার ঘর কন্যার কাজ করতে হয়নি। অহনা রান্নার জন্য কাঠ আনে, কিন্তু কোনো মতেই আগুন ধরাতে পারে না। ধোঁয়ায় তার চোখ মুখ অন্ধকার হয়ে আসে। এমত অবস্থায় চার চোখ যায় রান্নাঘরের জানালায়। ধোঁয়া যাওয়ার জন্য সে সুড়ঙ্গটা রেখেছে, সেটা দিয়ে কেউ দেখছে। অহনা উপরে তাকাতেই সরে যায় সেটি। অহনা আবার চেষ্টা করতে থাকে আগুন ধরানোর। আবারও সে কাউকে দেখতে পায়। জানালার সামনে গিয়ে দাঁড়ায় অহনা। কাউকেই দেখে না। অহনা আবার ফিরে আসতেই উকি দেয় সেই মানব। মাথায় চুল তার নজরুলের মতো লম্বা, খোঁচা খোঁচা দাড়িতে মুখ ভর্তি। সে পকেট থেকে একখানা ছুরি বের করে। অহনা ভয়ে চিৎকার দিয়ে ওঠে। অহনাকে চিৎকার করতে দেখে লোকটি সরে যায়। রোস্তাম এসে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায়। কি হয়েছিল মা, মাথা ঘুরে গেল নাকি? না বাবা, অহনা কিছু বলে না রুস্তামকে। যদি চিন্তা করে সে। রাতের খাবার খেয়ে যখন সবাই ঘুমোতে যায়, তখন জানালায় খটখট শব্দ শুনতে পায়। অহনার পাশেই বেঘরে ঘুমাচ্ছে ময়না। শব্দ শুনে অহনা উঠে যায়। শব্দের গতি অনুমান করে জানালায় চোখ দেয়। অহনা জানালা খুলে দিতেই তাকে কেউ ছিটকে ফেলে দেয়। বুঝতে পারে এটা মাহাতিম। পরক্ষণেই খেয়াল করে কেউ তাকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিল। অহনা মাটি থেকে উঠতেই দৃষ্টি দেয় সামনে। সুন্দর সেই লোকটাকে দেখতে পায়। অহনা তেড়ে এসে তার দিকে। মাহাতিম তাকে থামিয়ে দেয়। লোকটা দাঁত কেলিয়ে জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। অহনার দিকে এগিয়ে এসে ছুরি ধরতেই সেটাকে একটি খেলনা বন্দুক বানিয়ে দেয় মাহাতিম। লোকটা ভ্যাবাচাকা খেয়ে যায়। ঘুরিয়ে ফিরে দেখতে থাকে ছুরিটাকে। কাজ করছে না দেখে এটাকে ফেলে দিয়ে এগিয়ে আসে অহনার দিকে। আবার পেছন ফিরে যায়। ঘুমন্ত ময়নার মাথার কাছে গিয়ে তাকে আঘাত করতে যেতেই তার হাত শূন্যে ভেসে থাকে। সে কোনো মতেই হাত টেনে নিচে নামাতে পারছে না। এটা দেখে অহনা উচ্চস্বরে হেসে ওঠে। জেগে যায় ময়না। সামনে এমন অদ্ভুত একটা মানুষকে দেখে ভয়ে সে দৌড়ে এসে অহনার পিছনে লুকায়। পাশের ঘর থেকে রোস্তম উঠে আসে। দরজা খুলতে বলে অহনাকে। অহনা ভয় পেয়ে যায়। বাবাকে কি বলবে বুঝে উঠতে পারে না। মাহাতিম লোকটাকে ঠিক করে দেয়। লোকটা ভয়ে তড়িঘড়ি হয়ে জানালা দিয়ে লাফ দেয়। বেঘরে পড়ে পায়ে ব্যথা পায়, তবুও ভূতের ভয় সাঙ্গ করে পালিয়ে যায়। অহনা দরজা খুলে দেয়। রোস্তম সারা ঘর খুঁজে বলল, ঘরে কেউ ছিল মনে হয়, কে দিল? কেউ না বাবা, আমি ছিলাম আর ময়না ছিল শুধু। কেউ চিৎকার করেছে, আর তুই এত রাতে হাসছিলি কেন? অহনা ঠোঁট কামড়ে ভাবে কি বলবে। মাথা চুলকলে বলল, আমি একটা হাস্যরসিক স্বপ্ন দেখেছি, যেখানে তুমি মাকে জড়িয়ে ধরতে গিয়ে রেজিনা আন্টিকে জড়িয়ে ধরেছিলে। সেটাই দেখলাম। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। রোস্তম কিছুটা ভারী গলায় বেরিয়ে যায়। অহনাও গিয়ে শুয়ে পড়ে। ময়না ভয় পেয়ে আছে, তাই অহনা তাকে বোনের মতো জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওই সবাই একটু পেস্ট্রি ফলো দিয়ে আসবে এবং ধন্যবাদ। সকালে ঘুম ভাঙতেই ময়নাকে বিছানায় দেখতে পায় না অহনা। দৌড়ে বাইরে যায়, দেখতে পাচ্ছে না। তন্ন তন্ন করে পুরো বাড়ি খুঁজে কিন্তু পায় না। হতাশ হয়ে ধপাস করে বিছানায় বসে পড়ে। রোস্তম এলাকা খুঁজেও পায় না। হঠাৎ উদয় হয়ে যাওয়ার বিষয়টা কারো হজম হচ্ছে না। রোস্তম অহনাকে বলল, মেয়েটাকে সকালে খুব তাড়াতাড়ি উঠেছিল। অহনা সচকিত হয়। বাবা, তুমি সেটা আমাকে আগে বললে না কেন? তারপর কোথায় গেল? সকাল ভোরে উঠেই বাইরের চালতা গাছটার নিচে বসেছিল। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কিছু বলল না। আমি ঘরে চলে আসলাম, কিন্তু কিছুক্ষণ পর আর দেখতে পেলাম না। কোথাও উদাও হয়ে গেছে। এরপর তুইও উঠে গেলি। কোথায় গেল বাবা? ওর পরিচয়টা এখনো জানা হলো না। অহনা ঠিক করে নদীর পাড়ে যাবে। সেখান থেকে যদি কোনো ক্লু পেয়ে যায় তাহলে খুঁজতে সুবিধা হবে। তৎক্ষণাৎ দেরি না করে অহনা নদীর পাড়ে রওনা দেয়। গ্রামের সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখা হয় মতির সাথে। গ্রামের মোড়লের ছেলে মতি। অহনা তাকে দেখেই কপাল কুঁচকায়। পাশ কেটে চলে যেতে চাইলে মতি তাকে ডাক দেয়, অহনা না? অহনা দাঁড়ায়, ছোট করে উত্তর দেয়, হুম। বেচারা, মাকে হারিয়ে ফেললি। কি আর করার, যা হয় ভালোর জন্যই হয়। রেগে ওঠে অহনা। আর কিছু বলার আছে? রেগে যাচ্ছিস কেন? মেলা দিন পর তোকে দেখলাম, একটু কথা বলি ভালো করে। আমার তাড়া আছে, যেতে হবে। সে আমারও রাজ্যের তাড়া থাকে, তাই বলে তোর সাথে দেখা হলো, কথা বলবো না? তা কি করে হয়? আমি আপনার মতো বেকার মানুষ নই। তাইলে কি, কয়টা রাজ্য চালাস তুই?
আপনার কথা শেষ হলে আসতে পারেন, আমাকে যেতে হবে। অহনা পাশ কেটে চলে যায়। মতি ছোট ছোট দাড়িতে হাত বুলিয়ে নিজেকেই বিড়বিড় করে বলে, সেই ছোট্ট ছোট্ট মেয়েগুলো কবে এত বড় হয়ে গেল, বুঝতেই পারলাম না। বিষয়টা দেখতে হবে। অহনা নদীর পাড়ে হন্যে হয়ে খোঁজে ময়নাকে, কিছুই পায় না। আশাহত হয়ে যখন মাটিতে লুটিয়ে পড়ে, তখনই তার চোখ যায় পড়ে থাকা একটা লকেটের দিকে। বালির নিচ থেকে খুব অল্প পরিমাণ অংশ দেখা যাচ্ছে। অহনা বালির ভিতর থেকে বের করে লকেটটি, পরিষ্কার করে ভালো করে উল্টে পাল্টে দেখে। লকেটটি খুলতেই অবাক হয়, সেখানে ময়নার সাথে অন্য একটি ছবি। অহনা সেটি নিয়ে বাড়ি ফিরে আসে। রোস্তামকে দেখাতেই সে চিনতে পারে, বলল পাশের এলাকায় তার বাড়ি। অহনা ঠিক করে সে যাবে ওই বাড়িতে। রোস্তাম যেতে না করে, কিন্তু অহনা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সে যাবেই। লোকটির ঠিকানা বের করে অহনা রওনা দেয়। একটা অটো নিয়ে তার বাড়ি পৌঁছায়। কয়েকজন লোককে জিজ্ঞেস করে বাড়ির খবর নিয়ে নেয়। একটা বহু পুরনো বাড়িতে থাকে লোকটা, নাম বশির। দরজা ধাক্কাতেই বশির ঘুম ঘুম চোখে বেরিয়ে আসে। অহনাকে দেখেই জিজ্ঞেস করে, কাকে খুঁজছেন আপনি? অহনা লকেটটা বশিরের হাতে দেয়। লকেট দেখেই বশির হাউমাউ করে কেঁদে ওঠে, মুহূর্তেই ভেঙে পড়ে। এমনিতেই সারা রাত কান্না করে কাটিয়েছে, ভোর রাতের ঘুমটাই চোখে ছিল। অহনার দিকে দৃষ্টি দেয় বশির। এটা তুমি কোথায় পেলে মামুনি? আপনি কি চেনেন এই মেয়েটাকে? আমি তার অভাগা বাবা। তাহলে আপনি কাঁদছেন কেন? আমি জানি না তুমি কে, তুমি হয়তো জানো না। কালকে আমার মেয়েটা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই বলেই বশির অঝরে কাঁদতে লাগলো। অহনার পা দুটো অসাড় হয়ে আসে, কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে, কেন হচ্ছে। অহনার মাথায় ঢুকছে না কিছুই। অহনা কাঁধে কারো স্পর্শ পায়, বুঝতে পারে মাহাতিম কাছেই দাঁড়িয়ে আছে। অহনা নিজেকে সামলে নিয়ে জিজ্ঞেস করে, আপনি কিছু ভুল বলছেন না তো? আমি কেন নিজেকে নিজের মেয়ের মিথ্যে কথা বলবো? বাবা হয়ে আমি মেয়ের মৃত্যুর সংবাদ দিচ্ছি, তোমার কি মনে হয় আমি মিথ্যা বলছি? না আঙ্কেল। কিন্তু অহনা থেমে যায়। লোকটা কান্নায় ভেঙে পড়েছে। এখন তাকে প্রশ্ন না করে সঙ্গ দেওয়াই উত্তম। একটু পর ধীর স্থির হয়ে সব জানতে চাইবে। অনেকগুলো প্রশ্ন অহনার মাথায় ঘুরপাক খায়। যদি ময়না কালকেই মারা যায়, তাহলে আজ সকাল পর্যন্ত তার সাথে কে ছিল? দেখে তো মনে হয়নি সে মৃত। মাথা ধরে এসেছে অহনার। ময়নাকে সে মৃত ঘোষণা দিতে পারে না। অহনার মাথা ব্যথায় কুকিয়ে ওঠে, নিজেকে সামলে নেয়। বশিরকে জিজ্ঞেস করে, আপনি কি আপনার মেয়ের ডেড বডি দেখেছেন? বশির ঝুঙ্কার মেরে ওঠে, আমি নিজে হাতে দাফন করেছি আমার মেয়েকে। অহনা আরেকটা ঝটকা খায়। লোকটা তার মেয়েকে নিজের হাতে দাফন করলে কাল যার সাথে দেখা হয়েছে সে কে? অহনা পুনরায় বলল, দয়া করে আপনি পুরো ঘটনাটা বলেন। কি করে আপনার মেয়ে মারা গেল? মেয়ের জামাই কয়দিন আগে মরেছে। রাগে দুঃখে মেয়েও গলায় দড়ি দিল। এই বাড়িতেই নাকি শ্বশুর বাড়িতে? মেয়ের শ্বশুর বাড়িতে। অহনা কিছুক্ষণ ভাবলো, তারপর বলল, আপনি কি তার ঘরটা দেখাবেন আমাকে? নিশ্চয়ই। আমার মেয়ে খুব শৌখিন ছিল। তার ঘর সব সময় আয়নার মতো ঝকঝকে থাকতো, বাহারি জিনিসে ভরপুর। আসো আমার সাথে। অহনা বশিরের পেছন পেছন যায়। দেখলো ঠিকই বলেছে লোকটা, বাহারি সাজে ঘরটা। অহনার নিজের ঘরের কথা মনে পড়লো। একবার যখন টিকু ওর ঘরে এসেছিল, তখন অহনা ওয়াশরুমে ছিল। বের হতেই টিকু নাক নাক সিটকে বলল, গরুর গোয়ালটাও তোর ঘরের থেকে বেশি সুন্দর। আমার মনে হয় না গরু ছাগলও এখানে এক রাতে থাকতে চাইবে। না। অহনা তখন ভেঙচি কেটে বলেছিল, ভাগ্যিস তুই গরু বা ছাগল না, তাহলে তুইও থাকতে পারতিস না। বশির অহনাকে পুরো ঘর দেখায়। অহনা দেখে মন ভরে। ওর চোখ যায় একটি রুমালের দিকে, নকশা করা। অহনা অবাক হয় সেই নকশা দেখে। কোনো ফুল লতাপাতা না, এটাই কিছু চিহ্ন আঁকা। অহনা বশিরের অগোচরে সেটা লুকিয়ে নেয়। দেখা শেষে বের হয়ে যায় সে। বশিরের থেকে বিদায় নিতেই সে প্রশ্ন করে, আমার মেয়েকে নিয়ে তুমি এত কিছু জানতে চাইলে, কিন্তু আমি জানি না তুমি কে, যদি পরিচয়টা দিতে। অহনা বলল, আমি তার সিনিয়র ছিলাম স্কুলে, কিন্তু আমার মেয়ে তো ক্লাস 6-এর পর আর পড়েনি। এতদিন পর তুমি তাকে কেন খুঁজতে আসলে? অহনা ঘাবড়ে যায়। বলল, অনেক আগেই তার সাথে কথা হয়েছিল, কিছুদিন আগে বলতে পারেন, তাই খবর নিতে এসেছিলাম। কোনো রকমের বিদায় নিয়ে অহনা চলে যায়। অনেক প্রশ্ন জমা হয়েছে মনে, কিন্তু উত্তর জানা নেই। অনেক সময় উত্তর আমাদের সামনেই থাকে, আমরা দেখতে পাই না। অহনা বশিরের থেকে ময়নার শ্বশুর বাড়ির ঠিকানা নিয়েছিল। গন্তব্য এখন ময়নার শ্বশুর বাড়ি। দুপুরের খাবার খেয়েই অহনা রওনা দেয় ময়নার শ্বশুর বাড়ি।
চাকরের সমাগম মানুষের থেকেও বেশি। অহনা গেট পার হতেই চাইলেই দারোয়ান তাকে আটকে দেয়। অহনা লম্বা ঘোমটা টেনে বলল, আমি ভেতরে যেতে চাই। দারোয়ান বলল, ভেতরে বাইরের লোক যাওয়া নিষেধ। আমি তাদের আত্মীয় হই। কেমন আত্মীয়? এই বাড়িতে 30 বছর আছি আমি। কোনো আত্মীয় আমার অচেনা না। তাদের বাড়ির বউয়ের সব আত্মীয়কে চেনেন না? তাহলে এই বাড়ির মালিকের বাবার ভাইয়ের চাচাতো বোনের ছেলের মেয়েকে চেনেন? দারোয়ান কিছুক্ষণ ভেবে নেয়, না, চিনি না। চিনবেন কি করে? বুড়ো হয়ে গেছেন তো, তাই। আমাকে যদি এখন ভেতরে ঢুকতে না দেন, তাহলে আমি গিয়ে বড় বাবুর কাছে নালিশ করব। আপনার চাকরি যাবে। না, ঠিক আছে, আপনি ভেতরে যান। কিছু বলবেন মালিককে? অহনা ভেতরে চলে যায়। একজন চাকরানিকে দেখতে পেয়ে অহনা জিজ্ঞেস করে, তুমি কি এই বাড়িতেই থাকো? হ্যাঁ। তাহলে বলো, এই বাড়ির বউ নাকি মারা গেছে? কোনটা, ছোটরা না বড়রা? অহনা অবাক হয়ে যায়। বড় বউ না ছোট বউ সেটা জানে না, বলল দুজনেই। খারান আপা, আমি গামলাটা রাইখে আসি। মেয়েটা গামলা রেখে অহনার কাছে আসে। তয় আপা কন, আপনি কি কইছিলেন? এই বাড়ির 2 বউয়ের কথা। বড় বউ 2 মাস আগে মরছে শ্বাসকষ্ট হইয়া, আর ছোটরা গলায় দড়ি দিছে। কেন দিয়েছে তুমি কি জানো? হ্যাঁ, জামাইয়ের লেগিয়া। মাইয়া বালাই ছিল, জামাইটাও ভালো। তারপর মেয়েটা অহনার কানের কাছে এসে বলল, তয় আপা শ্বশুর বাড়ির লোকজনটি বালা না, মায়েরারে অত্যাচার করতো, বড় বউডারেও করছে। এরা এমনিতেও মরতো। ভেতর থেকে একজন লোকের আগমন দেখে মেয়েটি সরে যায়। অহনা ও পিলারের আড়ালে লুকিয়ে পড়ে। অহনা ফুল হাতা শার্ট গায়ে দিয়েছে, হাত কনুই পর্যন্ত গুটিয়ে রাখা, গলায় একখানা কালো ওড়না জড়ানো। বাতাসের কারণে সেটার কিছু অংশ উঠতে লাগলো। ঘর থেকে বের হওয়া মানুষটি সেটার দিকে চোখ দেয়। লোকটি এগিয়ে আসে অহনার দিকে। ঠিক ধরেছিলাম, এখানে কেউ ছিল। কে তুমি, মেয়ে? অহনা বের হয়ে আসে। ভয় হচ্ছে তার খুব। আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে এসেছি। কে তোমার বান্ধবী? ময়না। ময়না নামের কেউ এখানে থাকে না, ফিরে যাও। এটা তার শ্বশুর বাড়ি, কালকে সে মরে গেছে। তুমি হয়তো জানো না, আমি জানি, আর এটাও জানি সে এখনো জীবিত। এসব উল্টাপাল্টা কি বলছো? সবাই সাক্ষী আছে, জিজ্ঞেস করো। আমি বিশ্বাস করি না, নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস হয় না আমার। তোমার বিশ্বাসের জন্য কি আরেকবার কাউকে মেরে দেখাবো? কি বললেন আপনি? কাকে মেরেছেন? কথা বাড়িও না। তোমার মতো মেয়ে কিছুই করতে পারবে না। এখান থেকে চলে যাও। ভালোই ভালোই, না হয় ময়নার মতোই তোমার অবস্থা হবে। আমি যাব না। কি করবেন করে নিন, কাউকে ছাড় দেই না আমি। তোমার ভালোর জন্য বলছি, চলে যাও, না হয় খারাপ হবে। সুন্দরী মেয়ে বলে ছেড়ে দিচ্ছি, কারণ আবার দেখা হবে। লোকটি খিলখিলিয়ে হেসে ওঠে। অহনা বিরক্ত হয়। আপনার হাসি ঠিক আপনার সেই পাকা চুলের মতো বাজে। হাসি থামিয়ে লোকটি বলল, সুন্দরী মেয়েদের গালিতেও শান্তি পাওয়া যায়। তোমার দিকে নজর পড়েছে আমার। এখন চলে যাও, পরে আবার দেখা হইবে, কারণ আমার নজরে পড়েছ। বিদায় সুন্দরী। অহনা নাক ছিটকায়। আপনার থেকে গন্ধ আসছে, সরে দাঁড়ান। তারপর লোকটি চলে যায়। একজন চাকরানি এসে বলল, এই বাড়িতে যেই একবার ঢোকে তার আর বাইরে হইতে দেখি না। তারা সবাই কই যায় কেউ জানে না, বিশেষ করে মাইয়ারা। এসব কি বলছো? মানে কি? আর ওই লোকটাকে? বাড়ির ছোট ছেলে, গায়েতে পুরা। আপা, আপনি চলে যান, বিপদে পড়বেন। আপনার আমার চিন্তা করো না। এটা বলো, তুমি ময়নার লাশের চেহারা কি তুমি দেখেছো? না আপা, তারে তো তাড়াতাড়ি দাফন করা হয়েছিল, আর বাপরেও একবার দেখতে দেয় নাই। ঠিক আছে, তুমি যাও। মেয়েটি চলে যেতেই অহনা গেটের দিকে পা বাড়ায়। মুহূর্তেই তার পা থেমে যায়। গাছের আড়ালে চলে যায়। একজন লোক ভিতরে ঢুকছে। তাকে চেনে অহনা। কালকে যে লোকটা ছুরি নিয়ে আক্রমণ করেছে, এটাই সেই লোক। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।